जय हिंद। আগের ভিডিওতে বা আগের পার্টে আমরা জীবন বিজ্ঞানের জীব জগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়ের পার্ট 1 দেখেছিলাম। আজকে আমরা পার্ট 2 কভার করব ক্লাস 10 এর। এবার দেখো পার্ট 2 এর প্রথমে আমরা দেখব প্রাণী হরমোন কাকে বলে। আমরা আগের টপিকে দেখেছিলাম যে হরমোন কাকে বলে, আজকে দেখব আমরা প্রাণী হরমোন কাকে বলে। দেখো প্রাণীদের সাধারণত তিন রকমের গ্রন্থি রয়েছে, অন্তঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি, মিশ্র গ্রন্থি। এবার এই হরমোনটা নিঃসৃত হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। এবার ধরো এই একটা অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে, এই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কোনো হরমোন রিলিজ হবে। ধরো এটা আমি আঁকছি একটা মানব মস্তিষ্ক, এই মস্তিষ্কের ধরো এইখানে রয়েছে একটা অন্তঃক্ষরা গ্রন্থি। এই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি নিঃসৃত হবে? কোনো জৈব রাসায়নিক পদার্থ। এই জৈব রাসায়নিক পদার্থ উৎপন্ন হয়ে সেটা কি হবে? যখন এখান থেকে বের হচ্ছে কোনো রকমের রক্ত বা লসিকার মধ্য দিয়ে কী হবে? পরিবাহিত হবে। এবার দেখো এই জৈব রাসায়নিক পদার্থ কোনো রক্ত বা লসিকার মধ্য দিয়ে প্রবাহিত হতে গেলে নির্দিষ্ট আর কোনো পাইপ লাগবে না, কারণ রক্ত, লসিকা, রক্ত প্লাজমের কি নির্দিষ্ট করে পাইপ থাকে। আমরা জানি শিরা, ধমনী, মহাশিরা, মহাধমনী, সেগুলো কি রক্ত এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন হয়। তাহলে যে জৈব রাসায়নিক পদার্থ অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে রক্ত, লসিকা ইত্যাদির মাধ্যমে কি হয়? পরিবাহিত হয়ে এক স্থান থেকে অন্য স্থানে যায়, অন্য স্থানে গিয়ে ক্রিয়া করে এবং ক্রিয়ার পর কি হয়? ধ্বংসপ্রাপ্ত হয়। সেই রকম হরমোনকে আমরা বলি প্রাণী হরমোন। তাহলে প্রাণী হরমোনের বৈশিষ্ট্য আমাদের কভার করলাম। এরপরে দেখো স্টুডেন্ট আমরা দেখবো যে এই অন্তঃক্ষরা গ্রন্থি, এবার অন্তঃক্ষরা গ্রন্থি আর বহিঃক্ষরা গ্রন্থি কেন নাম দুটো নিলাম। দেখো যখন আমরা থুতু ফেলি, আমাদের যে থুতুটা বের হয় সেখান থেকে কি রক্ত বের হয় না? তাহলে সেই থুতুটা কি রক্তের সঙ্গে মিলিত হলো না। তার মানে অন্তঃক্ষরা গ্রন্থি মানে আমরা কি বুঝবো? যেখানে আমাদের সেই জৈব রাসায়নিক পদার্থ রক্তের সঙ্গে মিলবে। আর বহিঃক্ষরা গ্রন্থি মানে যেখানে আমাদের এই জৈব রাসায়নিক পদার্থ বা উৎসেচক রক্তের সঙ্গে মিলিত হবে না। এটা কিন্তু বেসিক কনসেপ্ট। অন্তঃক্ষরায় রক্তের সঙ্গে মিলিত হবে, বহিঃক্ষরায় মিলিত হবে না। এবার দেখো হরমোন কি দেখলাম আমরা? রক্তের সঙ্গে মিলিত হলো। এক এক করে টপিক বুঝবে। এবার অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যে সকল হরমোন নিঃসৃত হয় সেইগুলো কনসেপ্ট আমরা পড়বো। তার আগে আমরা তিনটে টার্ম দেখবো, সেটা হলো একটা থ্যালামাস, একটা হাইপোথ্যালামাস এবং তার ঠিক নিচে দেখবো আমরা পিটুইটারি। ক্লিয়ার? এবার প্রথমে আসবো আমরা হাইপোথ্যালামাস। এবার দেখো হাইপোথ্যালামাস আমাদের মস্তিষ্কের ডায়েনসেফালন অঞ্চলের ঠিক নিচে রয়েছে। এবার এই হাইপোথ্যালামাস এবং পিটুইটারি কোথায় রয়েছে? হাইপোথ্যালামাসের ঠিক নিচে বলা হয় নিলয়ের অঙ্কদেশে রয়েছে আমাদের পিটুইটারি। এবার দেখো হাইপোথ্যালামাস কন্ট্রোল করে কাকে? পিটুইটারিকে। ক্লিয়ার? হাইপোথ্যালামাস কন্ট্রোল করবে পিটুইটারিকে। ধরো আমি কাউকে এই কলম দিয়ে যদি কাউকে প্রেশার দিই এই নিপটা দিয়ে, ক্লিয়ার, তার কি ব্যথা লাগবে? তার এতটাই ব্যথা লাগবে যে সে হয়তো সামান্য চিল্লাবে। তাই বলে যদি আমি হালকা করে যদি আমি নিপ দেই বা হালকা করে যদি প্রেশার দিই, সে কি এই রুম থেকে দৌড়ে পালিয়ে যাবে? পালিয়ে যাবে না, বা সে হাউমাউ করে চিল্লাবে না। কারণ হচ্ছে কন্ট্রোল কে করছে? হাইপোথ্যালামাস। আর ওর যে ব্যথাটা লাগছে ওটা অনুভব করছে কে? এই পিটুইটারি। তার মানে বুঝলে যে হাইপোথ্যালামাস ওকে কন্ট্রোল করছে যে কতটা রিয়াক্ট করতে হবে, কতটা হরমোন রিলিজ করতে হবে। আর অ্যাকচুয়ালি হরমোনকে রিলিজ করছে পিটুইটারি। তাহলে প্রথমে দেখবো আমরা সিআরএইচ, কর্টিকো রিলিজিং হরমোন। এই কর্টিকো রিলিজিং হরমোন কন্ট্রোল করছে কাকে? এসিটিএইচ, অ্যাডিনো কর্টিকোট্রপিক রিলিজিং হরমোন। এই অ্যাডিনো কর্টিকোট্রপিক রিলিজিং হরমোনটা কোথায় রয়েছে বলেছে? এটা অগ্র পিটুইটারির। ভালো করে বুঝবি, পিটুইটারিকে আমরা দুটি ভাগে ভাগ করব। এই পিটুইটারি দুটো ভাগ, একটা অগ্র একটা পশ্চাৎ। ক্লিয়ার? একটা কি বললাম? অগ্র পিটুইটারি আর একটা পশ্চাৎ পিটুইটারি। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো এই অগ্র পিটুইটারি থেকে নিঃসৃত, এই অগ্র পিটুইটারি কোথায়? কর্টিকোট্রপিক কোষ থেকে নিঃসৃত এসিটিএইচ, অ্যাডিনো কর্টিকোট্রপিক রিলিজিং হরমোন। এই হরমোনটা কি হচ্ছে? বের হওয়ার ফলে আমাদের শরীরে স্বাভাবিকতা বজায় রাখে। দেখো যদি এই হরমোন অ্যাডিনো কর্টিকোট্রপিক হরমোনটা বেশি ক্ষরণ হয় তাহলে অ্যাডিনোসিন বর্ণিত রোগ ঘটবে এবং কম ক্ষরণ হলে কুশিং বর্ণিত রোগ ঘটবে। ক্লিয়ার? এবার স্যার এই যে হাইপোথ্যালামাস থেকে যে কন্ট্রোল হচ্ছে পিটুইটারি, তাহলে কে? এমন তো কোনো কানেক্টার আছে যে কন্ট্রোল করছে। তাহলে এই যে কানেক্টারটা দেখবে, আমি এটাকে জুম করলাম, এই কানেক্টটা হলো ইনফান্ডিবুলাম। কি নাম এটার? ইনফান্ডিবুলাম নামক দণ্ডের মাধ্যমে এই দুটা অগ্র আর পশ্চাৎ পিটুইটারি কন্ট্রোল করছে কাকে? হাইপোথ্যালামাসের সঙ্গে যুক্ত আছে। এবার তারপরে দেখো জিএইচআরএইচ, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, কন্ট্রোল করছে কাকে? গ্রোথ হরমোনকে। এবার গ্রোথ হরমোন অপ্রাপ্ত বয়স্কদের যদি
বেশি ক্ষরণ হয় তাহলে জাইগান্টিজম রোগ ঘটে, এবং প্রাপ্তবয়স্ক অর্থাৎ 18 বছরের ঊর্ধ্বে যদি বেশি ক্ষরণ হয় তাহলে অ্যাক্রোমেগালি রোগ ঘটে থাকে। এবার দেখো গ্রোথ হরমোন যদি কম ক্ষরণ হয় তাহলে কি হয়, বামনত্ব রোগ হয়, মানে শর্ট হাইট, যার উচ্চতা হয় 3 ফুট বা 3 ফুটের কম। তারপরে আমরা দেখব টিআরএইচ, থাইরয়েড রিলিজিং হরমোন, যেই হরমোনটা কন্ট্রোল করছে কাকে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এবার দেখো এই জিএইচটা কোথায় ছিল, সোমাটোট্রফ কোষে। তাহলে আমরা 3টা কোষ দেখব, 1 কর্টিকোট্রপ কোষ, 2 সোমাটোট্রপ কোষ এবং 3 থাইরোট্রপ কোষ। তাহলে টিএসএইচটা নির্গত হচ্ছে কোথা থেকে, থাইরোট্রপ কোষ থেকে নির্গত হচ্ছে। যে জিনিসটা যে কন্ট্রোল করছে বা যেটা ডিপেন্ড করছে T3 T4 এর জন্য, মানে T3 T4কে আমরা কি বলি, ফিডব্যাক কন্ট্রোলার। এবার বুঝবে কেন বললাম ফিডব্যাক কন্ট্রোলার। দেখো কাউকে যদি আমি লাঠি নিয়ে মারি হাতের মধ্যে 3 বার বা 4 বার, বা আমি যেটা বললাম এই পেন দিয়ে যদি প্রেশার দিই, ম্যাক্সিমাম কি আমি হালকা করে চিল্লাবো বা একটু জোরে চিল্লাবো ম্যাক্সিমাম। আমি তো এরকম করবো না যে এখান থেকে দৌড়ে পালিয়ে যাব বা এখান থেকে আমি পুরো পাবলিককে জড়ো করবো না। তার মানে আমাকে কন্ট্রোল করছে কতটুকু আমি ব্যথা পাচ্ছি, আর বেশি ব্যথা হলে সেই জিনিসটা আলাদা। তাহলে T3 আর T4 যদি বেশি ক্ষরণ হয়, যতটুকু প্রয়োজন তার থেকে বেশি ক্ষরণ হচ্ছে, আমি একটা স্টুডেন্টকে এমন ধরলাম লাঠি, ও দৌড়ে পালিয়ে বাড়ি চলে গেল, তাহলে এটা বেশি ক্ষরণ হলো। তাহলে কি, যখন বেশি ক্ষরণ হবে T3 T4 কি ক্ষরণ হবে, বেশি, আপার সাইন মানে বেশি, বেশি ক্ষরণ হলে নেগেটিভ সাইন দিবে। কাকে নেগেটিভ সাইন দিবে, অগ্রপিটুইটারিকে, যে আর আমাকে হরমোনটা পাঠাস না, আমার বেশি ক্ষরণ হয়েছে। অগ্রপিটুইটারি টিএসএইচ কাকে প্রেরণ করবে, টিআরএইচকে। এই যে বেশি ক্ষরণ হচ্ছে, আমার কম ক্ষরণের প্রয়োজন, তাকে বলা হয় কি, নেগেটিভ সিগন্যাল। তখন T3 T4 নেগেটিভ সিগন্যাল দিবে। আর ধরো কোনো স্টুডেন্ট হাত পেতেই রয়েছে, আমি তাকে হাতের মধ্যে মেরেই যাচ্ছি, কারণ তার মধ্যে কোনো ফিল আসছে না যে ব্যথা লাগছে, কারণ T3 T4 কম ক্ষরণ হচ্ছে, ফিডব্যাকটা কম পাচ্ছে। এবার দেখো ফিডব্যাক যখন কম পাবে তখন ও কি বলবে, তখন T3 T4 বলবে যে আমাকে আরও হরমোন দাও, মানে আমার আরও হরমোনের প্রয়োজন। তখন ও পজিটিভ সিগন্যাল দিবে, তখন টিএসএইচ টিআরএইচকে বলবে যে আরও হরমোন পাঠাও, সেটা হলো পজিটিভ ফিডব্যাক। তাহলে ক্লিয়ার হয়ে গেল কোনটা নেগেটিভ ফিডব্যাক, কোনটা পজিটিভ। যখন বেশি আসতেছে, কম প্রয়োজন, তখন বলি আমরা নেগেটিভ ফিডব্যাক, আর যখন কম আসছে, আমাদের বেশি পরিমাণে প্রয়োজন, তাকে বলি আমরা পজিটিভ ফিডব্যাক। এবার দেখো গোনাডো রিলিজিং হরমোন কন্ট্রোল করছে কাকে, জিটিএইচ কে কন্ট্রোল করছে। জিটিএইচ এর মধ্যে আমরা পড়বো এফএসএইচ, এলএইচ, আইসিএইচ এবং পিআরএল, এলটিএইচ। দেখো এবার এফ ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন বা ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, পিআরএল প্রোল্যাকটিন বা ল্যাক্টোপ্রোটিন। এবার দেখো প্রথমে আসছি আমরা এফএসএইচ হরমোন। এফএসএইচ হরমোন পড়ার আগে আমরা দুটো জিনিস দেখব, একটা হচ্ছে ফিমেল বডি এবং একটা হলো মেল বডি। ভালো করে শুনবে, জীবন বিজ্ঞান পড়ার আগে তোমাকে দুটো জিনিস মাথা থেকে বের করে নিতে হবে, 1 ঘৃণা আর 2 ভয়। যদি ঘৃণা থাকে তুমি জীবন বিজ্ঞানে কিছু শিখতে পারবে না, আর যদি ভয় থাকে তুমি তাহলে কাজই করতে পারবে না, এটা মাথায় রাখবে। এই 3টে হরমোন পড়ার আগে আমরা স্পেশালি এই আরও 3টে জিনিস পড়বো, 1 স্ট্রোজেন, 2 প্রোজেস্টেরন আর 3 রিল্যাক্সিন। এবার দেখো আর বুঝবে মন দিয়ে আমি কি বলতে চাচ্ছি। প্রথমে কি বললাম, স্ট্রোজেন, আমি এখানে লিখছি 1 পড়বো আমরা স্ট্রোজেন, 2 পড়ব প্রোজেস্টেরন আর 3 পড়ব আমরা রিল্যাক্সিন। এই 3টে হরমোনের সঙ্গে আমাদের কানেকশন থাকবে রিল্যাক্সিন। এই 3টে হরমোনের সঙ্গে আমাদের কানেকশন থাকবে কার, এই এফএসএইচ, এলএইচ অথবা আইসিএইচ, পিআরএল অথবা এলটিএইচ। দেখো স্ট্রোজেন থেকে বুঝবে আমরা স্ট্রোজেন কাকে উপাধি দিচ্ছি, মিস্ত্রিকে। মিস্ত্রি মানে যারা কি মেরামত করছে, যারা সেটাকে মেনটেনেন্স করছে, কে, মিস্ত্রি। এবার দেখো প্রোজেস্টেরন থেকে আমরা কাকে বলবো, পি দিয়ে প্রোজেস্টেরন আর পি দিয়ে প্রোটেক্টর। তাহলে প্রোজেস্টেরন কি করছে, প্রোটেক্ট করছে, আর রিল্যাক্সিন কি করছে, রিলিজ হতে সাহায্য করছে। কি করছে, রিল্যাক্সিন রিলিজ করতেছে। তাহলে এইবার আমরা 3টে জিনিস বুঝবো, কি কি, এফএসএইচ, এলএইচ, আইসিএসএইচ, পিআরএইচ, এলটিএইচ। এবার দেখো এই যে জিএনআরএইচ বা জিটিএইচ রয়েছে বা পিআরএইচ, এই 5টাই হলো অগ্র পিটুইটারি থেকে নিঃসৃত হচ্ছে। ক্লিয়ার। এবার দেখো অগ্র পিটুইটারি থেকে যে হরমোন নিঃসৃত হয়, যেই হরমোনটা প্রাণী দেহে দুটো ভাগ করলাম, একটা স্ত্রী বডি আর একটা বা মেল বডি, একটা ফিমেল বডি। এবার দেখো যখন ফিমেল বডিতে কি তৈরি করে, ডিম্বাশয় তৈরি করে। যখন ফিমেল বডিতে ডিম্বাশয় তৈরি করে তখন এই স্ট্রোজেন হরমোনটা রিলিজ হয়। তার মানে ধরো কোনো ফিমেল বডিতে
দেখবে শুনবে কোনো ধরো ফিমেল বডিতে তার এই ফিমেল বডিতে কি তৈরি করবে, কোনো ডিম্বাশয় তৈরি করবে, কি তৈরি করবে, ডিম্বাশয় তৈরি করবে, তখন এই স্ট্রোজেন হরমোনটা রিলিজ হবে। ঠিক সেই সময়েই মেল বডিতে আমরা জানি যে দুটি শুক্রাশয়ের মধ্যে শুক্রাণু উৎপন্ন হয়। যখন ফিমেল তোমার ওই মেল বডিতে শুক্রাশয় উৎপন্ন করবে তখন কি হচ্ছে, এই FSHটা কার্যকরী হচ্ছে। তাহলে এটা কি করলো, তৈরি করতেছে, এখানে ডিম্বাশয় তৈরি করতেছে, স্ট্রোজেন হরমোনের কাজে লাগাচ্ছে এবং এখানেও কি করছে, শুক্রাশয় তৈরি করতে সাহায্য করছে। এইবার দেখো এখানে আমরা দেখলাম ডিম্বাশয় এবং এখানে দেখলাম শুক্রাশয়, কে না স্ট্রোজেন হরমোন, আমাদের ফার্স্ট হরমোন চলে গেল মিস্ত্রি। নাম্বার 2, মিস্ত্রি যখন কাজ করে চলে যাবে তারপরে কী হবে, প্রোটেক্ট হবে, ভালো করে বুঝবে। এবার যখন ডিম্বাশয় এবং শুক্রাশয় কানেকশন হলো, ধরো এখানে আমরা জানি যে আমাদের মায়েদের পেটে যখন বেবি আসে, বেবি যতক্ষণ না বডি থেকে বাইরে বেরোচ্ছে আমরা কিন্তু অ্যামব্রয় বলি বা ভ্রূণ বলি। এইবার ধরো এইখানে একটা ডিম্বাণু উৎপন্ন হলো। এইবার দেখো ডিম্বাশয় থেকে যখন ডিম্বাণু উৎপন্ন করবে তখন এই LH এর ভূমিকা চলে আসবে। কার ভূমিকা আসবে, LH। তাহলে ফার্স্টে আমরা FSH দেখলাম, FSH এর কার্যকারিতা এখানে কমপ্লিট। এইবার আমরা দেখব LH। LH এর ক্ষেত্রে ফিমেল বডিতে কি তৈরি করলো, ডিম্বাণু তৈরি করলো, ফিমেল বডিতে ডিম্বাণু তৈরি করলো এবং একে ধরে রাখবে কে, কন্ট্রোল করবে কে, একে একদম প্রোটেক্ট কে করবে, এই প্রোজেস্টেরন, পি দিয়ে প্রোজেস্টেরন, পি দিয়ে প্রোটেক্ট। এইবার একে প্রোটেক্ট কতদিন করবে, ছেলেদের ক্ষেত্রে 9 মাস 15 দিন এবং মেয়েদের ক্ষেত্রে 9 মাস প্রোটেক্ট করবে কে, এই প্রোজেস্টেরন হরমোন। কতদিন, 9 মাস 15 দিন অথবা 9 মাস প্রোটেক্ট করবে। ক্লিয়ার, কমপ্লিট, ওকে প্রোটেক্ট করলো, এটা ফিমেল বডিতে। এবং মেল বডিতে কি হবে, এবং মেল বডিতে টেস্টোস্টেরন, আমরা জানি শুক্রাশয় কি উৎপন্ন হয়, টেস্টোস্টেরন উৎপন্ন হয়, সেই টেস্টোস্টেরন উৎপন্ন করতে সাহায্য করবে, স্টেরন। এটা হয়ে গেল আমাদের নেক্সট প্রোজেস্টেরন। অ্যাট লাস্ট হচ্ছে রিল্যাক্সিন। রিল্যাক্সিন হরমোনের ক্ষেত্রে আমরা জানি যে PRL বা LTH। দেখো এই যে LH আছে না, এই LHটাই ICSH নাম হয় কার ক্ষেত্রে, মেলের ক্ষেত্রে, ইন্টারস্টেশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, যে ক্ষেত্রে আমরা দেখছি যে টেস্টোস্টেরন উৎপন্ন হচ্ছে। অ্যাট লাস্ট PRL বা LTH এই ক্ষেত্রে কি উৎপন্ন হচ্ছে, রিল্যাক্সিন হরমোন। এবার ধরো কোনো বেবি যখন পেটে এলো তখন বেবি এর হেড নিচের দিকে থাকবে, যখন সেটা স্মুথলি বেরোয়ার চেষ্টা করবে তখন রিল্যাক্সিন হরমোন রিলিজ হবে যাতে স্মুথলি সেটা বাইরে বেরিয়ে আসতে পারে। একটা জিনিস খেয়াল রাখবে, ডক্টরেরা যখন লাস্টের দিকে লাস্ট 15 দিন বা 10 দিন হাতে থাকে সেই সময় একটা ট্যাবলেট দিবে এবং ট্যাবলেটটা দিয়ে বলবে যে এই ট্যাবলেটটা কিন্তু প্রতিদিন ঘুমানোর আগে রাত্রে খেতেই হবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ট্যাবলেট। এবার দেখো সেটা কি ট্যাবলেট, অ্যাকচুয়ালি সেটা হচ্ছে অ্যান্টি রিল্যাক্সিন ট্যাবলেট, অ্যান্টি রিল্যাক্সিন ট্যাবলেট। এবার অ্যান্টি রিল্যাক্সিন ট্যাবলেট দেওয়াতে কি হয়, রিল্যাক্সিন হরমোনটা আর ক্ষরণ হয় না। এবার বোঝো, আমরা জানি যে যদি তুমি কোনো নার্সিংহোম, যদি প্রাইভেট কোনো নার্সিংহোমে যাও তুমি দেখবে কতটা নর্মাল ডেলিভারি হচ্ছে আর কতগুলো সিজার ডেলিভারি হচ্ছে। এবার দেখো কেন দিচ্ছে অ্যান্টি রিল্যাক্সিন হরমোন, রিল্যাক্সিন হরমোন ক্ষরণ না হওয়াতে এই স্থানটা রিল্যাক্সিন হরমোনের অভাব হবে, রিল্যাক্সিন হরমোনের অভাব হওয়ার জন্য স্মুথলি বাইরে আসতে পারবে না এবং তখনই বলবে যে সার্জারি করে বা সিজার করে বেবিকে বাইরে নিয়ে আসার জন্য বা অ্যামব্রয়কে বাইরে নিয়ে আসার জন্য। তাহলে এটা হলো অ্যান্টি রিল্যাক্সিন। এই জন্য ট্যাবলেটটা দেখবে তোমাকে বারবার ইন্ডিকেট করবে এটা কিন্তু রাত্রেবেলা ঘুমানোর আগে খেতেই হবে। তারপরে GnRH এর ক্ষেত্রে আমরা দেখলাম এই GTH, তারপরে আসবে PRH, প্রোল্যাক্টিন হরমোন। প্রোল্যাক্টিন হরমোন বিশেষত মাতৃদেহে স্তন দুগ্ধে স্তন উৎপন্ন করতে সাহায্য করে। তারপরে ADH বা অক্সিটোসিন। দেখো ADH এর ক্ষেত্রে, এই ADH এবং অক্সিটোসিনের ক্ষেত্রে ADH এর মূলত কাজ হচ্ছে আমাদের বডির ভারসাম্যকে নিয়ন্ত্রণ করা, যা নর্মালি ব্লাড প্রেশার থেকে শুরু করে নিয়ে আমাদের একে ভ্যাসোপ্রেসিনে বলা হয়ে থাকে। হ্যাঁ, ভ্যাসোপ্রেসিন মানে এটা ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে সাহায্য করে। এবার আসছি আমরা অক্সিটোসিন। দেখো মানুষ মানেই হচ্ছে রাক্ষস, মানুষ মানেই হচ্ছে শয়তান। কেন বলছে অক্সিটোসিন, আমরা জানি যখন কোনো গরু বা যখন কোনো গাই বাচ্চা দেয়, গাই বাচ্চা দেওয়ার পরে যদি সেটা কী হয় ষাঁড় গরু হয় তাহলে তাকে কী করে মাঠে ছেড়ে দেওয়া হয়, কারণ সেখানে ষাঁড় গরুর আর কোনো ফাংশন থাকছে না, কোথায়
না ডায়েরি ফার্মে। দেখো বোঝো এবার, ডায়েরি ফার্মে যদি মেয়ে গাই জন্মগ্রহণ করে তাকে কিন্তু লালন পালন করে রাখা হয়, বড় করা হয়, কিন্তু যেই মাত্র বাচ্চা দিল, সেই আমরা জানি যাদের বাড়িতে গরু পালা হয়, আমরাও এক সময় আসছে যখন গরু পালতাম, দেখবে গরু যখন বাচ্চা দেয় বা গাভী দেয় তার কয়েক মাস কিন্তু সেই দুধটা খাওয়া যায় না, বা কয়েকদিন কিন্তু খাওয়া যায় না। সেই দুধটা কার জন্য দেয়? তার বাচ্চার জন্য দেয়। কিন্তু যারা ডায়েরি ফার্মে কাজ করে সেই বাচ্চাকে কয়েকদিন মাত্র দুধটা খাইয়ে দিয়ে তারপরে কি করে এই অক্সিটোসিন হরমোনটা পুশ করে দেয় বডিতে, কারণ যাতে সেই দুধটা আর বাচ্চা না খেতে পারে, সেই দুধটা যাতে মানুষের খাওয়ার জন্য উপযোগী হয়ে ওঠে। দেখো কত একটা ছোট গাভী বাচ্চা, তার প্রতি কত এদের মানে ব্যবসার জন্য কিছুও করে যেতে পারে আর কি। এই অক্সিটোসিন হরমোনের কাজ হলো এই দুধটাকে কী করলো, পিউরিফাই করে গরুর মধ্যে প্রবেশ করি, যাতে আবার কি করা হয় মার্কেটে সেক্ষেত্রে দুধটাকে বিক্রি করা যেতে পারে। এরপরে আমরা দেখব থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থান করছে? থাইরয়েড গ্রন্থি গলায় এই ল্যারিংসের ঠিক নিচে ট্রাকিয়ার দুপাশে থাইরয়েড গ্রন্থিটা অবস্থান করছে। থাইরয়েড গ্রন্থি থেকে যে থাইরক্সিন হরমোন রিলিজ হয়, সেই থাইরক্সিন হরমোন যদি রিলিজ কম হয় এবং বেশি হয়, তার ফলে আমাদের বিভিন্ন রোগ দেখা দিতে পারে। সাধারণত দুই রকমের রোগ হয়, একটা সাধারণত থাইরয়েড বা থাইরয়েড গ্রন্থি থেকে দেখবে যে যদি বেশি ক্ষরণ হয় তাহলে কী হবে, এই গলাটা অনেক ফুলে যাবে, কথা বলতে অসুবিধা হবে, এটা থাইরয়েড গ্রন্থির চাপ। আমাদের প্রেশার কন্ট্রোল থাকবে না। থাইরয়েডের প্রবলেম দেখবে বাড়িতেই বা তুমি শুনতে পারবে থাইরয়েডের প্রবলেম, ক্লিয়ার? এই গলাটা ফুলে যাবে, কথা বলতে পারবে না, ঠিক করে দাঁড়াতে পারবে না, সুগারের প্রবলেম ধরা দেবে, কেন? এই থাইরয়েডের জন্য। এরপরে আসবো আমরা অগ্নাশয়, খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। অগ্নাশয় থেকে দু রকমের নির্গত হয়, একটা ইনসুলিন হরমোন, একটা গ্লুকাগন। এবার দেখো ইনসুলিন এবং গ্লুকাগনের ফাংশনটা কি আমি বুঝিয়ে দিচ্ছি। ইনসুলিন আমাদের বডিতে সুগারকে কন্ট্রোল করে, তার মানে আমাদের বডিতে যদি শর্করার পরিমাণ, সুগারের পরিমাণ, চিনির পরিমাণ এক কথায় যদি বেড়ে যায়, এবার দেখো কি বললাম, সুগারের পরিমাণ যদি বেড়ে যায়, সুগারের কথার অর্থ আমরা বলতেই পারি কি, গ্লুকোজ। কি বললাম? গ্লুকোজ। যদি আমাদের বডিতে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায়, গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে। কিসে পরিণত করে? গ্লাইকোজেন বা গ্লাইকোজেনে পরিণত করে কে? এই ইনসুলিন। গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে। গ্লুকোজের মান যদি কী হয়, বেড়ে যায়, গ্লাইকোজেনে পরিণত করলো, তাহলে গ্লুকোজটা কী হচ্ছে, আস্তে 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 কমে যাচ্ছে। গ্লুকোজটা ধীরে 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 কী হয়ে গেল, কমে গেল, মানে সুগারটা কন্ট্রোল হয়ে গেল। তাহলে এবার দেখো, যার বডিতে ইনসুলিন ক্ষরণ কম, তাহলে সুগারটা কি গ্লাইকোজেনে পরিণত হবে? হবে না। তাহলে সুগারের লেভেলটা কি হবে? বাড়তে থাকবে। তাহলে ইনসুলিন কম ক্ষরণ হলে কি হবে? সুগারটা বাড়তে থাকবে। এবার রিভার্স, যদি ইনসুলিন বেশি ক্ষরণ হয়, বেশি ক্ষরণ হলে বারবার কি হবে, গ্লুকোজটা গ্লাইকোজেনে পরিণত হবে, গ্লুকোজ বারবার গ্লাইকোজেন হয়ে যাবে, তাহলে বডিতে গ্লুকোজই থাকবে না, মানে সুগারই থাকবে না, সুগার লেভেল ডাউন হয়ে যাবে। তো যতটা পরিমাণে ইনসুলিন ক্ষরণ হওয়া প্রয়োজন অতটাই ক্ষরণ হলে ভালো, তাহলে সুগারের লেভেলটা কি হবে, মেনটেন থাকবে। এবার দেখো, যার শরীরে একবার সুগার ধরে নেবে, কোনো দিন কমানো যাবে না, কিন্তু মেনটেন করা যাবে যেই ঋতুতে যেই ফল বেরোয় সেই ফল খেয়ে এবং সেই শাকসবজি খেয়ে, যেমন জাম, আর তোমরা জানো নিম পাতার রস প্রভৃতি খেয়ে আমরা সুগারটাকে কী করতে পারবো, জাস্ট কন্ট্রোল করতে পারবো। আর সব থেকে বেস্ট উপায় আর্লি মর্নিং উঠে মর্নিং ওয়াক, এর থেকে বেস্ট উপায় হতেই পারে না। ঠিক ইনসুলিনের রিভার্সে যদি আমরা যাই, চলে যাব আমরা গ্লুকাগন। তাহলে স্যার গ্লুকাগনের কাজ কি? দেখো, গ্লুকাগনের কাজ হলো এই যে গ্লাইকোজেন যেটা জমা হয়েছিল, সেই গ্লাইকোজেনকে আবার কিসে চেঞ্জ করে দেওয়া, গ্লুকোজে চেঞ্জ করে দেওয়া। মানে ধরো আমাদের বডিতে ইনসুলিন কি করলো, সুগারটাকে গ্লাইকোজেন নিয়ে চলে গেল, এইবার সুগারের ঘাটতি হলো, তাহলে যদি গ্লুকাগন থাকে, আবার গ্লুকাগন যদি রিলিজ হয়, গ্লুকাগন কি করবে, গ্লাইকোজেনকে আবার সুগারে চেঞ্জ করবে। তার মানে দেখো ইনসুলিন এবং গ্লুকাগন পরস্পর কি আছে, রিলেটেড আছে, ক্লিয়ার? তারপরে আমরা দেখব নেক্সট অ্যাড্রেনাল গ্রন্থি। দেখো অ্যাড্রেনাল গ্রন্থিটাকে আমরা যদি ডায়াগ্রামে নেই, এই অ্যাড্রেনাল গ্রন্থিটা ত্রিভুজ আকারের শেপে থাকে, যার বাইরের দিকে একটা লেয়ার থাকে এবং ভেতরের মাঝখানে একটা লেয়ার থাকে, ক্লিয়ার? একটা হলো কর্টেক্স এবং একটা হলো ম্যাডেলা। এবার দেখো এই ম্যাডেলা আবার দুই রকমের হয়, সেটা হচ্ছে অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রেনালিন, এবং কর্টেক্স আবার কয় রকমের হয়, 3 রকমের হয়ে থাকে। এবার দেখো এই অ্যাড্রেনালিনের কাজ কি, বিএমআরকে কন্ট্রোল করা,
আমরা শ্বাস প্রশ্বাস নিই সেটাকে কন্ট্রোল করা, তারপরে শ্বাসকার্যে সাহায্য করা, আমাদের রক্ত চলাচলকে সঠিক রাখা, সব কার কাজ? এই অ্যাড্রিনালিনের কাজ। এরপরে আমরা আসবো জনন গ্রন্থি। জনন গ্রন্থি ফিমেল বডির ক্ষেত্রে আমরা জানি ডিম্বাশয় এবং মেল বডির ক্ষেত্রে হলো শুক্রাশয়, যেটা আগেই আমরা কভার করে দিয়েছি। ডিম্বাশয়ের ক্ষেত্রে FSH, LH, PRL বা LTH এবং শুক্রাশয়ের ক্ষেত্রে FSH, ICSH। ক্লিয়ার? এবার দেখো, তাহলে আমাদের জনন গ্রন্থি কভার করার পরে এরপরে আমাদের চলে আসবে কিছু রোগ, জিন ঘটিত কারণেও হতে পারে বা হরমোন বেশি বা কম ঘটিত কারণে হতে পারে। যেমন 1 নম্বর হচ্ছে বামনত্ব। 1 নম্বর রোগ কি বললাম? বামনত্ব। বামনত্ব মানে হলো এই একটা রোগ, যেই রোগটা যদি আমাদের মধ্যে গ্রোথ হরমোন কম রিলিজ হয়, গ্রোথ হরমোন কম রিলিজ হলে হাইট বা শরীরের গঠন কাঠামো কম হবে। এতে কি হবে? 3 ফুট বা তার কম উচ্চতা বিশিষ্ট প্রাণীরা থাকবে। তার মানে এই হরমোনটা সঠিক সময়ে সঠিক মাত্রায় রিলিজ হওয়া বডিতে খুবই প্রয়োজন। এটা হলো বামনত্ব। তারপরে আমরা আসবো বহুমূত্র রোগ। এবার দেখো, বহুমূত্র রোগের ক্ষেত্রে বেসিক্যালি কী হয়? আমাদের হাইপোথ্যালামাস সঠিকভাবে কাজ করতে পারে না, কারণ হাইপোথ্যালামাসে হয় টিউমার হয়ে গেছে, আর নয় কোনো আঘাত পেয়েছে হাইপোথ্যালামাস। এবার দেখো, হাইপোথ্যালামাসে যখন টিউমার বা কোনো রকমের আঘাত হয়, ধরো এই আমাদের ব্রেনের মধ্যে এখানে হাইপোথ্যালামাস টিউমার বা কোনো আঘাত ঘটেছে, হাইপোথ্যালামাসের সঙ্গে ডাইরেক্ট রিলেশন রয়েছে কার? নেফ্রনের, যেটা ক্লাস 9-এর টপিক ছিল। নেফ্রনের ডাইরেক্ট রিলেশন রয়েছে। স্যার নেফ্রনের কাজ কি? দেখো, নেফ্রনের কাজ হলো আমরা যে জল খাচ্ছি বা আমরা যে লিকুইড খাচ্ছি সেটাকে কি করা? ফিল্টার করা। ক্লিয়ার? এক কথায়। এবার দেখো, নেফ্রন কি করলো? সেটাকে ফিল্টার করে দিয়ে যেটা প্রয়োজন সেটাকে আমাদের বডিতে রাখলো। কিন্তু নেফ্রনটা যখন খারাপ হয়ে যাবে, আমরা যতই জল খাবো সেই জলটা কী হবে? বারবার আমাদের মূত্র আকারে বডির বাইরে বেরিয়ে যাবে। তার জন্য এর নাম কি? বহুমূত্র। তাহলে 1 নম্বরে আমরা দেখছিলাম কি? বামনত্ব। 2 নম্বর রোগ দেখলাম আমরা বহুমূত্র রোগ, যার মাধ্যমে কি হবে? বারবার আমাদের বাথরুম যেতে হবে। এবার দেখো, বারবার জল পিপাসা পাবে, তাকে আমরা বলবো পলিডিপসিয়া। ডিহাইড্রেশন। কেন? বারবার আমার কি হবে? জল পিপাসা পাবে, জল তেষ্টা পাবে। আর বহুমূত্র রোগের ফলে যে বারবার বাথরুম হবে তাকে আমরা বলি পলিডিপসিয়া। এবার দেখো, বহুমূত্রের সঙ্গে রিলেটেড কে আছে? মধুমেহ। তাহলে মধুমেহ আর বহুমূত্রের মধ্যে ফারাকটা কথা দেখো। বহুমূত্রে কি হয়? আমাদের বারবার জল পিপাসা পায় এবং হাইপোথ্যালামাসে প্রবলেম। কিন্তু মধুমেহ আর বহুমূত্রের ক্ষেত্রে কি হয়? আমাদের যে বাথরুমটা বা আমাদের যে পেচ্ছাপ রয়েছে সেটা কি হয়? সেটা আর মোটা থাকে না, মানে ঘন থাকে না, সেটা একদম পাতলা হয়ে যায়, সরু হয়ে যায়। বারবার কি হয়? বডি থেকে জলের ঘাটতি দেখা যায়। কিন্তু মধুমেহর সঙ্গে রিলেটেড কে রয়েছে? ইনসুলিন বা গ্লুকাগন। তার মানে এখানে সুগারের একটা সম্পর্ক। দেখো এবার রিলেশনটা কেমন। মধুমেহের ক্ষেত্রে কি হয়? সুগারের পরিমাণটা বাড়তে পারে বা কমতে পারে। কখন বাড়বে? যখন ইনসুলিন কম ক্ষরণ হবে। কখন কমবে? যখন ইনসুলিন বেশি ক্ষরণ হবে। তাহলে এটা হলো ডাইরেক্ট মধুমেহের ক্ষেত্রে আমরা কি হচ্ছে? ব্লাড প্রেশারের প্রবলেম দেবে, সুগারের প্রবলেম দেবে, কিন্তু বহুমূত্রতে আমাদের বাথরুমে প্রবলেম দেবে। এই দুটো কিন্তু আলাদা কনসেপ্ট। তাহলে এখানে আমরা কি দেখলাম? আজকের টপিকে আমরা দেখলাম যে প্রাণী হরমোনের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে এই 4টে হরমোন ক্ষরণ হচ্ছে। বহিঃক্ষরা গ্রন্থি থেকে প্রাণী হরমোনে যে অগ্রপিটুইটারি আছে সেই অগ্রপিটুইটারি থেকে এই 4টি বা 5টি হরমোন ক্ষরণ হচ্ছে এবং পশ্চাৎ পিটুইটারি থেকে 2টি হরমোন ক্ষরণ হচ্ছে। আমরা আজকের টপিকে দেখলাম অন্তঃক্ষরা গ্রন্থি। তারপরে আমরা দেখলাম অন্তঃক্ষরা গ্রন্থির পরে থাইরয়েড গ্রন্থি, অগ্ন্যাশয় গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি, জনন গ্রন্থি। জনন গ্রন্থির পরে আমরা দেখলাম কিছু আমাদের রোগ, সেটা বামনত্ব রোগ, বহুমূত্র রোগ এবং মধুমেহ রোগ। ক্লিয়ার? এর পরের ডেটে দেখো বড় একটা পার্ট, তাই না? এই এত বড় একটা পার্টকে এই লাইফ সায়েন্সের জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় চ্যাপ্টার 1, এত বড় একটা চ্যাপ্টার 2টো পার্টে বলেছিলাম, 2টো পার্টও কভার করা গেল না। এবার আমি 3 নম্বর পার্ট তোমাদের জন্য নিয়ে আসবো। এর বাকি যে টপিকগুলো রয়েছে সেইগুলো আমরা 3 নম্বর পার্টে কভার করবো। আজকের মতো এতটুকুই।